স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সাগরে লঘুচাপের প্রভাবে রাজধানী সহ বিভিন্ন জেলায় বৃষ্টি, থাকবে ৩-৪ দিন, ভোগান্তি চরমে। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়ার পর এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিল পর্তুগাল। এবারে বিস্তারিত। ভারী বৃষ্টির কারণে জলাবদ্ধতায় আজ বেশ বেকায়দায় পড়ে রাজধানীর মানুষ। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে এই বৃষ্টি হচ্ছে, তা আরও ৩-৪ দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এই অবস্থায় ৪ সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। রবিবার মধ্যরাতে শুরু হয় তুমুল বৃষ্টি। সোমবার সকালে তা আরও গতি পায়। প্রথম ৩ ঘন্টায় ৭১ মিলিমিটার বৃষ্টিপাত হয়, জমতে থাকে পানি। বিপর্যস্ত হয়ে পড়ে রাজধানীর জনজীবন। ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে পড়ে স্কুল কলেজগামী ও কর্মজীবীরা। এই অবস্থার জন্য সিটি কর্পোরেশনকে দায়ী করেন ভুক্তভোগীরা। ঝামেলা মানে প্রচুর কষ্ট, কারণ বাজার থেকে মাল নিতেছি মতিঝিলে লয়ে যাব, পুরা রাস্তায় পানি। অনেক জায়গায় অনেক গর্ত থাকে, ওটা তো পানি হয়ে গেলে দেখা যায় না, তখন দেখা যায় যে গাড়ি উল্টে পড়ে যাচ্ছে। কাস্টমার আসতে পারবে না, কিছু না, পানির জন্য তো বেচা কিনাই হয় না, আর বেচা কিনা না হলে আমাদের তো ইনকামও হয় না। এই জন্য এই সমস্ত পরিষ্কার করতেছি। এই পানিটা যে বের করবি, এর সেই ড্রেনটা হলে কিন্তু পরিষ্কার করে না। আবহাওয়া অফিস জানিয়েছে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে। আগামী ২৪ তারিখের দিকে আরও একটা লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে, এবং যে লঘুচাপটা তৈরি হবে এই লঘুচাপটা আরও ঘনীভূত হয়ে নিম্নচাপের রূপ নেওয়ার সম্ভাবনা আছে। আগামী ২৪ ঘন্টা পরে বৃষ্টিপাতের প্রবণতাটা আরও কমে যাবে, এবং ঢাকাতে কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাত কিন্তু কমে গেছে, আর ওই রকম ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আপাতত আর নেই। ঢাকার বাইরেও ব্যাপক বৃষ্টি হয়েছে। সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ ১১৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে ফেনীতে। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই আগস্ট আন্দোলনের বিভিন্ন কর্মসূচি ছিল বৈধ সরকারকে উৎখাতের মেটিকুলাস ডিজাইনের অংশ। ট্রাইব্যুনালে আসামিকে জেরা করার সময় এমন কথা বলেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। তবে এমন অভিযোগ অস্বীকার করে সাক্ষী আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। জুলাই আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ৪৮তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন ইউনাইটেড পিপলস বাংলাদেশ বা আপ বাংলাদেশের আহ্বায়ক জুনায়েদ। সাক্ষ্যে তিনি ২০১৩-২০১৮ কোটা আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে অংশগ্রহণ সহ ঘটনার বিস্তারিত তুলে ধরেন। মামলার আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন জুনায়েদ। এই কথাও আমাদেরকে শুনতে হয়। এটা আমরা দেখেছি যে আবু সাঈদের এফআইআর এর ক্ষেত্রেও বলা হয়েছে আবু সাঈদকে গুলি করা হয় নাই। এই ধরনের তথ্য যখন দেয়া হয় তখন আমাদের দুঃখ লাগে এবং প্রচণ্ড ক্ষোভ তৈরি হয় যে যেখানে নির্মমভাবে হেলিকপ্টার থেকে গুলি করা হলো, নানাভাবে গুলি করে আন্দোলনকারীদেরকে হত্যা করা হলো, সেখানে বলা হচ্ছে যে এগুলো ছিল ষড়যন্ত্র। এই মানসিকতা, এই যে আওয়ামী মানসিকতা, এই যে ফেসিবাদী মানসিকতা, এই ফেসিবাদী মানসিকতাকেই বাংলাদেশের মানুষ এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রত্যাখ্যান করেছে। পরে তাকে জেরা করেন রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন। জেরায় আসামি পক্ষের আইনজীবী দাবি করেন মেটিকুলাস ডিজাইনে নির্বাচিত সরকারকে উৎখাতে ষড়যন্ত্র করেছিল জুলাই আন্দোলনকারীরা। তবে সাক্ষী এই বক্তব্য সত্য নয় বলে দাবি করেন। আজকে যে সাক্ষী সাক্ষ্য দিয়েছেন তিনি ছিলেন একজন সংগঠক, উনি সমন্বয়ক ছিলেন না। কিন্তু এই যে আন্দোলন সংগ্রাম ওনারা যারা যে আন্দোলন সংগ্রাম করেছেন, এর যে সংগঠক হিসেবে উনি অত্যন্ত মুখ্য ভূমিকা পালন করেছেন। অতএব আমি মনে করি এই যে আন্দোলনটা তারা করেছিলেন সে আন্দোলনটা ছিল অবৈধ এবং বৈধ সরকারকে উৎখাতের জন্য। সেই প্রসঙ্গে আমি তাকে, একটা মেটিকুলাস ডিজাইন ছিল, মেটিকুলাস ডিজাইনেরই অংশ হিসাবে এই আন্দোলনটা হয়েছে। এদিকে ট্রাইব্যুনাল ২-এ জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার কাজে ষষ্ঠ সাক্ষী সিয়াম হাসান আয়ানের জেরা শেষ হয়েছে। পরে সিআইডির ফরেনসিক বিভাগের সদস্য পরিদর্শক রুকনুজ্জামান সাক্ষ্য দেন। শেখ হাসিনা ও শেখ ফজলে নূর তাপসের কথোপকথনের অডিও রেকর্ডের সত্যতা নিশ্চিত করেন তিনি। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।
শারদীয় দুর্গা পূজায় নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। পূজার সামনে রেখে খারাপ কোনো কিছু যাতে না ঘটে সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকাল 11টায় নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় রামকৃষ্ণ মিশন আশ্রমে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। গতবারের চেয়ে এবার সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন ভালো উল্লেখ করে তিনি বলেন, এবার সারা দেশে 33,000-এর মতো মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে যাতে পূজা উদযাপন করা যায় সেজন্য সকল ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এবারের পূজা ধর্মীয় গাম্ভীর্য উৎসব মুখর পরিবেশে উদযাপিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 33,000-এর মতো পূজা মণ্ডপ আছে। এই সবগুলি পূজা মণ্ডপের জন্যই আমাদের এই ভাইয়েরা তাদের ভলান্টিয়ার রাখবে 7 জন করে, আমাদের আনসার থাকবে 8 জন করে, এবং পুলিশ থাকবে, র্যাব থাকবে এবং সেনাবাহিনী থাকবে। এর অধিকন্তু আমরা কিন্তু প্রায় 80,000 এই মহিলা এবং শিশু বিষয় মন্ত্রণালয় থেকে ভলান্টিয়ার রাখতেছি। এবার এই জন্য কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা তা নিয়ে এখনও সন্দেহ আছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে সিইসির সাথে বৈঠক শেষে এই মন্তব্য করেন তিনি। বলেন, দলের প্রতীক হিসেবে শাপলা পেতে এনসিপি এখনও অটল। 150টি আসনে জয়ী হওয়ার প্রত্যাশা জানিয়ে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, জামায়াত ও বিএনপির তরুণ প্রার্থী এবং গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রার্থীদের প্রতি মৌন সমর্থন থাকবে এনসিপির। তিনি জানান, এনসিপি ও গণ অধিকার পরিষদ একত্রিত হলে দলের নাম এনসিপি এবং প্রতীক শাপলাই থাকবে। আমাদের শাপলাতে আমরা থাকছি এবং শাপলায় বাংলাদেশের মানুষ ভোট দেবে ইনশাল্লাহ। আমরা ইনশাল্লাহ এই নির্বাচনে এনসিপির হাতে 150টি আসন পেতে যাচ্ছে এনসিপি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। সকাল 9টা থেকে তাদের কর্মসূচি শুরু হয়। শহীদ বুদ্ধিজীবী চত্বরে সমাবেশের পর প্যারিস রোডে মানববন্ধন করেন তারা। দোষী শিক্ষার্থীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের এই শাটডাউন চলবে বলে জানিয়েছেন শিক্ষক কর্মকর্তারা। এ ঘটনায় জড়িত সবাইকে অবশ্যই বিচারের আওতায় আনা এবং ছাত্রত্ব বাতিল সহ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। এদিকে ক্যাম্পাসের অস্থিতিশীল পরিবেশ, কমপ্লিট শাটডাউন, পূজার ছুটি সবকিছু বিবেচনা করে রাকসু নির্বাচন পেছানোর দাবি জানিয়েছে ছাত্রদল সহ 4টি প্যানেল। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজার রুটের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছেন বাস চালক শ্রমিক কর্মচারীরা। ন্যায্য বেতনের দাবিতে সকাল থেকেই কর্মসূচি পালন করছেন তারা। সকালে রাজশাহীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন দূরপাল্লার বাস চালক, হেলপার, সুপারভাইজার সহ কর্মচারীরা। বেতন ভাতা বাড়ানোর দাবি করেন তারা। এদিকে সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজার রুটে চলাচলকারী দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস, গ্রামীণ ট্রাভেলস, হানিফ কেটিসি ও শ্যামলী পরিবহনের সকল বাস পরিষেবা বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। দুর্গাপূজা উপলক্ষে উপহার হিসেবে 500 কেজি সুগন্ধি চিনি গুঁড়া চাল ভারতে পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বেলা 12:30টার দিকে চাল ভর্তি একটি পিকআপ ভ্যান আগরতলা স্থলবন্দরে প্রবেশ করে। চালগুলো ভারতের দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপহার দেওয়া হবে। গাজীপুরের টঙ্গীর নতুন বাজার রেলগেট সাহারা মার্কেট এলাকায় একটি কেমিক্যাল গুদামে বিস্ফোরণে ফায়ার সার্ভিসের 6 কর্মী সহ অন্তত 9 জন দগ্ধ হয়েছেন। বিকেল 4:30টার দিকে একটি পোশাক কারখানায় ব্যবহৃত কেমিক্যালের গুদামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গুদামটিতে হঠাৎ বিস্ফোরণ ঘটলে ভেতরে থাকা লোকজন দৌড়ে বের হয়ে আসেন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। এক পর্যায়ে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণ হয়ে ফায়ার সার্ভিসের 1 কর্মকর্তা ও 5 জন ফায়ার সার্ভিসের কর্মী দগ্ধ হন। এছাড়া ওই গুদামের আরও 3 শ্রমিক দগ্ধ হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
আন্তর্জাতিক ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় রোববার কমপক্ষে ৬৮ জন নিহত হয়েছে। তাদের মধ্যে এক পরিবারের ২৫ জন। গাজা শহরের সাবরা এলাকায় ইসরায়েল বিমান হামলা চালালে ওই পরিবারের সদস্যরা প্রাণ হারায়। অবরুদ্ধ উপত্যকা জুড়ে হামলা জোরদার করেছে দখলদার ইসরায়েল। প্রাণে বাঁচতে এলাকা ছেড়ে দক্ষিণের দিকে ছুটছে বাসিন্দারা। হামলা হয়েছে স্কুল ও হাসপাতালে। গাজায় ২ বছর ধরে চলা ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৬৫,৩০০ জনের মতো নিহত হয়েছে। আহতের সংখ্যা ১,৬৬,০০০-এরও বেশি। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়ার পর এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে পর্তুগাল। নিউ ইয়র্কে স্থানীয় সময় রবিবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে দেশটির পররাষ্ট্রমন্ত্রী পাওলো রাঞ্জেল এই ঘোষণা দেন। ঐতিহাসিক এই পদক্ষেপকে পর্তুগিজ সরকারের পররাষ্ট্রনীতির একটি মৌলিক, ধারাবাহিক এবং অপরিহার্য অংশ হিসেবে উল্লেখ করেছেন তিনি। অপরদিকে সোমবার নিউ ইয়র্কে ফিলিস্তিন দ্বিরাষ্ট্রিক সমাধানের লক্ষ্যে একটি শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে ফ্রান্স ও সৌদি আরব, যেখানে বিশ্বের বেশ কয়েকজন নেতা অংশ নেবেন। বৈঠকে ফ্রান্স সহ কয়েকটি দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ায় প্রতিশোধ হিসেবে পশ্চিম তীরের ভূখণ্ড দখল করতে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার। খেলার খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নির্বাচনে জেলা ও বিভাগের অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর করা নিয়ে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের চিঠির কার্যকারিতার স্থগিতাদেশ ২৮ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করেছে চেম্বার আদালত। এর আগে বিসিবির সভাপতি আমিনুল ইসলামের চিঠির কার্যক্রম ১৫ দিনের জন্য স্থগিত করে আদেশ দিয়েছিল হাইকোর্ট। তবে আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি শেষে এ আদেশ দিয়েছে হাইকোর্ট। সোমবার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেয়। এর আগে বিসিবি সভাপতির চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে ৪ ব্যক্তি বাদী হয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন। এশিয়া কাপে আজ কোনো ম্যাচ নেই। কাল সুপার 4-এ মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। আবুধাবিতে ম্যাচ শুরু হবে রাত 8:30টায়। এই ম্যাচের আগে দুই শিবিরেই থাকবে বেশ চিন্তায়, কারণ সুপার 4-এ নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হেরেছে শ্রীলঙ্কা ও ভারতের কাছে হেরেছে পাকিস্তান। তাই এই ম্যাচে যে হারবে তাদের ফাইনাল খেলার সম্ভাবনা প্রায় শেষ হয়ে যাবে। নেট রান রেটে অনেক পিছিয়ে থাকা পাকিস্তানকে ফাইনাল খেলতে হলে শ্রীলঙ্কা ছাড়াও বাংলাদেশের সাথে ম্যাচটিও জিততে হবে। একই সঙ্গে খেয়াল রাখতে হবে রান রেট বাড়ানোর দিকেও। যদি সেটি করতে পারে তাহলে পাকিস্তানের ফাইনাল খেলার ভালো সম্ভাবনা থাকবে। একই সমীকরণ থাকবে লঙ্কানদের ক্ষেত্রেও। অবসরের সিদ্ধান্ত ভেঙে আবারও সাদা বলের ক্রিকেটে ফিরেছেন সাউথ আফ্রিকান উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডি কক। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি। ১ বছরের বেশি সময় ধরে নেই টি-20তেও। ১ বছর পর আবার ওয়ানডে ও টি-20 দলে ফিরেছেন ডি কক। অক্টোবরে পাকিস্তান সফরের জন্য ঘোষিত দলে আছেন তিনি। সবশেষ সাউথ আফ্রিকার হয়ে গত বছর বার্বাডোজে টি-20 বিশ্বকাপ ফাইনালে খেলেছিলেন তিনি। তবে বর্তমান প্রধান কোচ শুক্রি কনরাডের সঙ্গে আলোচনার পর আবারও জাতীয় দলের হয়ে খেলার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ। তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সাগরে লঘুচাপের প্রভাবে রাজধানী সহ বিভিন্ন জেলায় বৃষ্টি, থাকবে ৩-৪ দিন ভোগান্তি চরমে। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়ার পর এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিল পর্তুগাল। অপেক্ষা আর কয়েক ঘন্টার, আজ রাতেই সেরা ফুটবলারের হাতে উঠছে ব্যালন ডিওর শিরোপা। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।